হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের জন্য WBCS প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে যে জিকের মক টেস্টের সিরিজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আজকে তার মক টেস্ট নাম্বার 12। এর আগে আমাদের টোটাল 11টা মক টেস্ট হয়ে গেছে, আজকে মক টেস্ট নাম্বার 12। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। শেরশাহ প্রবর্তিত পাট্টা ও কবুলিয়াত ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল? আফগান আমলাদের সামরিক উপাধি প্রদান করা, কৃষকদের জমির ওপর অধিকার এবং রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করা, নতুন নতুন মুদ্রা বা নতুন নতুন ব্যবস্থাপনার প্রচলন করা, নাকি হিন্দু প্রজাদের ওপর অতিরিক্ত কর ধার্য করা? তো দেখো, সবার প্রথম তো এখান থেকে আমরা জানতে পারছি যে শেরশাহ পাট্টা এবং কবুলিয়াত নামে এই দুটো জিনিস প্রবর্তন করেছিল, দুটো ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য কিন্তু ছিল কৃষকদের জমির ওপর অধিকার এবং রাজস্বের যে পরিমাণ সেটাকে নির্দেশ করা, ঠিক আছে, সেটাকে কিন্তু নির্দিষ্ট করা বা নির্ধারিত করা। আচ্ছা, শেরশাহ সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে যে শেরশাহ সুরি কিন্তু যে জিটি রোড আছে, সেই জিটি রোড কিন্তু এই শেরশাহ সুরি দ্বারা নির্মাণ করা হয়েছিল। আর এনার যে সমাধি সেটা কিন্তু বিহারের যে সাসারাম সেখানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 2 নম্বর প্রশ্ন, যে সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ে স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের উপস্থিতিতে কে অধিবেশনের সভাপতিত্ব করেন? সংসদের যে যৌথ অধিবেশন হয়, যেটা কত নম্বর ধারা অনুযায়ী হয়, সেটা কিন্তু সংবিধানের যে 108 নম্বর ধারা আছে সেই অনুযায়ী কিন্তু জয়েন্ট সিটিংটা কন্ডাক্ট করা হয়। সেখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের উপস্থিতিতে কে অধিবেশনের সভাপতিত্ব করেন? তো সঠিক অ্যান্সার এটার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। এখানে দেখো একটা এক্সট্রা ডিটেলস তোমাদেরকে মনে রাখতে হবে। দ্রষ্টব্য, রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের সদস্য না হওয়ায় যৌথ অধিবেশনের সভাপতিত্ব করতে পারেন না, ঠিক আছে, যৌথ অধিবেশনের সভাপতিত্ব করতে পারেন না। এবার দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কথা এখানে বলে দিয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের সদস্য না হওয়ার জন্য যৌথ অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন না, ঠিক আছে। সেই কারণের জন্যই কিন্তু ডেপুটি চেয়ারম্যানকে করতে হয়, রাজ্যসভার যিনি সভাপতি থাকেন তিনি কিন্তু করতে পারেন না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 3 নম্বর প্রশ্ন, যে মরীচিকা সৃষ্টির জন্য আলোর কোন ঘটনাটি প্রধানত দায়ী? আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, নাকি আলোর বিচ্ছুরণ? তো সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয় টোটাল ইন্টারনাল, ঠিক আছে, লিখছি এখানে আমি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বা এটাকে কিন্তু সংক্ষেপে অনেক সময় TIRও বলা হয়ে থাকে। তো এটাই কিন্তু মরুভূমিতে মরীচিকার প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বরাকর নদীটি কোন প্রধান নদীর প্রধান উপনদী? তো বরাকরটা কার উপনদী সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর নদীর কিন্তু প্রধান উপনদী হচ্ছে বরাকর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভ কে হেফাজত করে? অর্থাৎ বিদেশ থেকে যে পরিমাণ মুদ্রা আমরা পাই, ঠিক আছে, সেগুলোকে দেখাশোনা বা সেগুলোর গার্ডিয়ানকে, সেগুলোকে তদারকি কে করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অর্থাৎ RBI, ঠিক আছে। আচ্ছা, RBI কত সালে গঠন করা হয়েছিল? 1935 সালে কিন্তু RBI স্থাপিত হয়েছিল ইয়াং হিন্টাল যে কমিটি ছিল তার সুপারিশে, এবং 1949 সালে কিন্তু এটাকে জাতীয়করণ বা ন্যাশনালাইজড করা হয়েছিল। বর্তমানে RBIয়ের চেয়ারম্যান কে আছেন বা RBIয়ের সভাপতি কে আছেন বা RBIয়ের গভর্নর কে আছেন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দপ্তরে কর্মচারীদের চেহারা বিবরণ বা হুলিয়া এবং ঘোড়া চিহ্নিতকরণের জন্য দাগ প্রথার প্রবর্তন করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলাউদ্দিন
খলজি। আচ্ছা, আলাউদ্দিন খলজি সম্পর্কে মনে রাখতে হবে এনাকে কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার, ঠিক আছে, দ্বিতীয় আলেকজান্ডার এই যে উপাধিটা ছিল এই উপাধি কিন্তু ইনি ধারণ করেছিলেন। আর এই আলাউদ্দিন খলজি কিন্তু একটা সিস্টেম চালু করেছিলেন যেটাকে আমরা বলে থাকি রেশনিং সিস্টেম বা বাজার দর নিয়ন্ত্রণ প্রথা। এটা কিন্তু সবার প্রথম আলাউদ্দিন খলজি দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে কোনো বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে? গতিশক্তি দ্বিগুণ হবে, গতিশক্তি 4 গুণ হবে, গতিশক্তি অর্ধেক হবে, নাকি গতিশক্তির কোনো পরিবর্তন হবে না? তো ভরবেগকে যদি দ্বিগুণ করা হয় তাহলে মনে রাখবে যে ভরবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে যে গতিশক্তি থাকবে, ঠিক আছে, বা কাইনেটিক এনার্জি থাকবে সেটা কিন্তু 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। সেটা কি হবে? সেটা কিন্তু 4 টাইমস ইনক্রিজ হয়ে যাবে। কি বললাম? সেটা কিন্তু 4 টাইমস ইনক্রিজ হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? এই প্রশ্নটা পিএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এর আগে প্রিভিয়াস ইয়ারে। তো 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল ভোটের এই বয়সটা, সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছিল? সেটা কিন্তু 61তম সংবিধান সংশোধন, যেটা কিন্তু কত সালে হয়েছিল? যেটা কিন্তু 1989 সালে হয়েছিল। এই 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভোটদানের বয়সকে 21 বছর থেকে কমিয়ে কত করা হয়েছিল? 18 বছর করা হয়েছিল। আচ্ছা, বাদবাকি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। 73তম যে সংবিধান সংশোধন এটা কিন্তু 1992 সালে এসেছিল। এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এখানে আমি ছোট করে লেখার চেষ্টা করছি। এটা কিন্তু যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তার সাথে সম্পর্কযুক্ত। 44তম সংবিধান সংশোধন যেটা কিন্তু 1978 সালে হয়েছিল, সেখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সম্পত্তির অধিকারকে কিন্তু আগে মৌলিক অধিকার করা ছিল, সেটাকে আইনি অধিকার করা হয়েছে 300A নাম্বার ধারাতে। 42তম সংবিধান সংশোধনে কিন্তু অনেক কিছুই চেঞ্জেস করা হয়েছিল, তার ভেতরে কিন্তু মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার এগুলো কিন্তু আনা হয়েছিল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই ওয়ার্ডগুলো আনা হয়েছিল, আরও অনেক রকম চেঞ্জেস করা হয়েছিল। সেই কারণের জন্য কিন্তু 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 9 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন উপকূলীয় সমভূমি অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত বা শীতকালীন বর্ষণ দেখতে পাওয়া যায়? মানে কোন উপকূলে ভারতবর্ষে দুবার বৃষ্টিপাত হয়? একটা বর্ষার সময়, ঠিক আছে, একটা কিন্তু জেনারেলি যে বর্ষাকাল সেই বর্ষাকালের সময় অর্থাৎ তোমার হচ্ছে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, আর একটা কিন্তু শীতকাল হয় অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে হয়। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুর উপকূল, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা বলে থাকি করমণ্ডল উপকূল। তো ভিডিওগুলো কেমন লাগছে, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান বক্তব্য আমাদের এই ক্লাসের বেটারমেন্টের জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। প্লাস কিন্তু তোমরা এটাও জানাতে পারো তোমাদের কোন কোন টপিকে ভিডিও প্রয়োজন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারতীয় পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত হওয়া নীতি আয়োগের সম্পূর্ণ রূপ কি? তো দেখো, যে নীতি আয়োগ আছে সেটা কত সালে এসেছিল? তো মনে রাখতে হবে নীতি আয়োগ কিন্তু 2015 সালে এসেছিল, ঠিক আছে। এটা কিন্তু প্ল্যানিং কমিশনের পরিবর্তে এসেছিল। আর নীতি আয়োগের সম্পূর্ণ রূপ কিন্তু হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? যিনি কিন্তু তৎকালীন পিএম থাকেন, তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 11তম প্রশ্ন, যে নিখিল ভারত হরিজন সেবক সংঘ 1932 সালে কে প্রতিষ্ঠা করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাত্মা গান্ধী। ইনি কিন্তু নিখিল ভারত হরিজন সেবক যে সংঘ এটার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন, যে এলপিজি বা রান্নার গ্যাসে যে তীব্র গন্ধ পাওয়া যায় সেটা কোন রাসায়নিক যৌগ মেশানো হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইথাইল মার্ক্যাপটান। জেনারেলি কিন্তু এই যে এলপিজি গ্যাসটা সেটা কিন্তু যে প্রোপেন আর হচ্ছে যে বিউটেন থাকে এটার কিন্তু সংমিশ্রণ হয়ে থাকে। এইবার এইটাকে কিন্তু জাস্ট মানে এই যে লিকেজটা, যদি কোনো কারণে গ্যাস লিকেজ হয় সেটা বোঝার জন্য কিন্তু ইথাইল মার্ক্যাপটানকে ব্যবহার করা হয়ে থাকে, যাতে কিন্তু এই যে গ্যাসের লিকেজটা শনাক্ত করা যেতে পারে। দেখো, আমার মনে হয় এইরকম কনসেপচুয়াল ক্লাস তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। সেই কারণের জন্য কিন্তু একটা কোশ্চেন এবং সেই কোশ্চেনের মধ্যে যে কনসেপ্টটা লাগছে বা সেই সংক্রান্ত যে এক্সট্রা ডিটেলস সেটা আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং আমরা চলো সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকে 13তম প্রশ্ন,
প্রশ্ন যে হাইকোর্টের কোনো বিচারপতির কোনো আচরণ নিয়ে সংসদের কোন পরিস্থিতিতে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, অপশানগুলো আমরা ভালো করে পড়ব। বাজেট অধিবেশন চলাকালীন, কেবল ওই বিচারপতিকে অপসারণের প্রস্তাব বা ইমপিচমেন্টের প্রস্তাব পাশের প্রক্রিয়া চলাকালীন, শূন্য বা 0 আওয়ারের সময়, নাকি হচ্ছে কোনো অবস্থাতে আলোচনা করা যেতে পারে না। দেখো, কোনো বিচারপতি সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বা কোনো ডিসপুট সামনে আসে সেক্ষেত্রে কিন্তু তখনই সেটাকে আলোচনা করা যাবে যত সময় না পর্যন্ত সেই সংক্রান্ত কোনো বিল আমাদের যে সংসদ সেখানে কিন্তু উপস্থাপিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 14তম প্রশ্ন যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এটা অবস্থিত। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করছে কত ডিগ্রি চ্যানেল? তো মনে রাখতে হবে যে 10 ডিগ্রি চ্যানেল আছে, সেই 10 ডিগ্রি চ্যানেল কিন্তু এদেরকে আলাদা করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন যে ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য রিজার্ভ ব্যাংক কোন পদক্ষেপটি গ্রহণ করে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে রেপো রেটটা থাকে। ঠিক আছে, যে রেপো রেট থাকে সেই রেপো রেটটাকে কিন্তু বৃদ্ধি করে বা ইনক্রিজ করে। আচ্ছা দেখো, এই যে রেপো এর ফুল কথা কি? এর পুরো কথা কিন্তু হচ্ছে রিপারচেজিং অপশান। এটা কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর পরিবর্তিত হয়। মানে পরিবর্তিত হয় বলতে এর ওপর একটা কমিটি আছে, সেই কমিটি কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর এদের রিপোর্টটা পেশ করে। চাইলে কিন্তু রেপো রেটটাকে বাড়াতে এবং কমাতে দুটোই কিন্তু পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 16তম প্রশ্ন গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ বা বাণী কোন স্থানে প্রচার করেছিলেন যা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। দেখো, এখন যে পরীক্ষার টেন্ডেন্সি চলে এসেছে, মানে ওয়েস্ট বেঙ্গল বলো বা যে কোনো পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম বলো, সেখানে দেখবে তোমরা কিন্তু এরকম একটা ছোট্ট কোশ্চেনকে অনেক লেন্দি কোশ্চেন বানিয়ে দিয়ে টাইমটাকে ওখানে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয় বা টাইমটাকে কিন্তু ওখানটাতে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় যাতে টাইমটা বেশি লেগে যায় এবং কোশ্চেনটা অ্যান্সার করতে কম হয়। তো সেক্ষেত্রে এই রকম কোশ্চেনের যদি তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি সুবিধা হবে এক্সামের সময়। ঠিক আছে, এরকম লেন্দি কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গৌতম বুদ্ধের যে প্রথম উপদেশ সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু সারনাথে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 17তম প্রশ্ন। ঠিক আছে, এখানে একটা টাইপিং মিস্টেক ছিল, ঠিক করে দিয়েছি। দেখো, মানব দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য মস্তিষ্কের কোন অংশটি থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে যা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। দেখো, জেনারেলি কিন্তু এই যে কোশ্চেনটা এটাকে কিন্তু ছোট করে আমরা লিখতে পারতাম যে নিচের কোন অংশটা মানবদেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এটাকে দেখো একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের সামনে তুলে দিয়ে কোশ্চেনটাকে লেন্দি করার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু এখনকার যে কম্পিটিটিভ এক্সাম সেখানে কিন্তু খুব পরিমাণে দেখতে পাওয়া যায়। যারা আশা করি কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো তারা এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত আছো। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কিন্তু কী করে? আমাদের বডির যে তাপমাত্রা সেই তাপমাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন আজকের 18তম প্রশ্ন। দেখো, আবার কিন্তু একটা লেন্দি টাইপ অফ কোশ্চেন দিয়েছে। এরকম কোশ্চেন কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাতে, পিএসসির পরীক্ষা বলো বা ওয়েস্ট বেঙ্গলের এখনকার বর্তমান দিনের পরীক্ষাতে কিন্তু দেখতে পাবে। পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় নাম তোলার জন্য বা পঞ্চায়েতের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স যথাক্রমে কত হওয়া প্রয়োজন। এটা দেখো এটা কিন্তু তোমার হচ্ছে মানে এই যে কোশ্চেনটা ছিল এটাকে কিন্তু এমনভাবে দেয়া যেত যে এই যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় বা ভোটের জন্য কত বয়স হওয়া প্রয়োজন আর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মানে কোনো একটা সিটে দাঁড়ানোর জন্য কতটা বয়স হওয়া প্রয়োজন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভোটের জন্য 18 বছর আর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু 21 বছর। আজকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড টাইপ অফ কোশ্চেন। যারা এখনও পর্যন্ত ভিডিওর সাথে সংযুক্ত আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আগের দিন তোমাদের আমি বলেই দিয়েছিলাম যে এবার থেকে কিন্তু কোশ্চেনের যে লেভেল সেটাকে বাড়ানো হবে, তার কারণ তোমাদের পরীক্ষার আর 16 দিন বাকি আছে। তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করি এই ভিডিও তোমাদের খুবই উপকারে লাগবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 19তম প্রশ্ন যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা কত? 3630 মিটার। ঠিক আছে, এটা
এটা কিন্তু শ্রদ্ধা কাপুর উচ্চতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে ভারতের প্রত্যক্ষ করের সংস্কারের উদ্দেশ্যে গঠিত বিখ্যাত চেল্লাইয়া কমিটি কত সালে গঠিত হয়েছিল। তো এই যে কমিটি রিলেটেড যে কোশ্চেন, এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে দেখা গেছে। তো ভারতের প্রত্যক্ষ করের সংস্কারের উদ্দেশ্যে গঠিত চেল্লাইয়া কমিটি এটা কত সালে গঠিত হয়েছিল, এটা কিন্তু 1991 সালে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের সময় 1765 সালে বাংলার নবাব কে ছিল। তো এক কথায় কিন্তু এখানে বলা যেতে পারে যে 1765 সালে বাংলার নবাব কে ছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাজমুদ্দৌলা, ঠিক আছে, বা নিজামুদ্দৌলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 22তম প্রশ্ন যে বৃষ্টির ফোঁটা গোলাকার বা বৃত্তাকার হওয়ার জন্য জলের কোন ভৌত ধর্মটি দায়ী। তো তোমরা যারা যারা আমার সাথে ক্লাসগুলো করো তারা প্রত্যেকেই জানো যে আমি কিন্তু এই যে ভিডিওগুলোতে বা তোমাদের এই যে মক টেস্টগুলোতে কিন্তু সব রকম টপিককে কভার করার চেষ্টা করি, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, অর্থনীতি, ইকোনমিক্স প্লাস স্ট্যাটিক জিকে এবং সায়েন্স সব রকম টপিক কিন্তু এখানে রাখার চেষ্টা করি। তো সেরকমভাবেই কিন্তু একটা সায়েন্সের কোশ্চেন হচ্ছে এটা যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর মূল কারণ কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখতে হবে পৃষ্ঠটানকেই কিন্তু বলা হয়ে থাকে সারফেস টেনশন, ঠিক আছে। তো সারফেস টেনশনের কারণেই কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দেবে। তো এটা কিসের মাধ্যমে বলা হয়েছে, দেখো এই যে এটা কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের সাথে সম্পর্কযুক্ত। এবার দেখো এই যেটা ব্যাপারটা আছে এটা কিন্তু তোমরা 21-এর এ নাম্বার ধারাতেও দেখতে পাবে, আবার কিন্তু 45 নম্বর ধারাতেও দেখতে পাবে। এখানে কিন্তু বলা হয়েছে যে অভিভাবকরা দায়ী, ঠিক আছে। এটা কিন্তু বলা হয়েছে যে অভিভাবকরা বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য দায়ী। আর 21-এর এ নাম্বার ধারা এটা তো তোমরা প্রত্যেকে জানো, এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট। তো অপশান বি কিন্তু অ্যান্সার হবে, কিন্তু যে অপশান সি সেখানেও কিন্তু এই এডুকেশন সংক্রান্ত একটা ব্যাপার আছে। শিক্ষা এমন একটা বিষয় যেটা কিন্তু মৌলিক কর্তব্য, ডিপিএসপি সব জায়গাতেই কিন্তু তোমরা দেখতে পাবে, প্লাস হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসও দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন আজকে 24তম প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি যা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে NH44, ঠিক আছে। NH44 এটা কিন্তু শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। আচ্ছা NH1, ঠিক আছে, NH1টা কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এর সাথে কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন যে ভারতের জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন গণনার ক্ষেত্রে কোন খাত বা সেক্টরের অবদান সবথেকে বেশি পরিমাণে আছে। তো একটু আগেই তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু আমি ইকোনমিক্স বা অর্থনীতিকেও অ্যাড করার চেষ্টা করেছি, মানে একদম মাল্টি ডাইমেনশনাল ক্লাস কিন্তু তোমাদের এইগুলো চলছে। এর যে ফল সেটা কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার খাতা থেকে তোমরা পাবে, তারপর তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে বা কেমন হলো। দেখো তো সঠিক অ্যান্সার কিন্তু হবে জিডিপিতে সবথেকে বেশি কিন্তু অবদান রাখে তৃতীয় খাত, যেটাকে আমরা পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস বলে থাকি, ঠিক আছে। এটাই কিন্তু জিডিপিতে সবথেকে বেশি ভূমিকা রাখে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 26তম প্রশ্ন যে 1905 সালের 16ই অক্টোবর রাখি বন্ধন উৎসবের মাধ্যমে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতীকী সূচনা কে করেছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ 1905 সালে, আশা করি বঙ্গভঙ্গ সংক্রান্তকে তোমরা প্রত্যেকেই অবগত আছো। লর্ড কার্জন দ্বারা এটাকে ইস্যু করা হয়েছিল, আর হার্ডিং যে 2 দ্বারা কিন্তু এটাকে রদ করে দিয়ে কলকাতা থেকে একদম কিন্তু নিউ দিল্লিতে কিন্তু রাজধানীটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন যে পরমাণু নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষার জন্য কোন বলটি কাজ করে যা প্রকৃতির সবথেকে শক্তিশালী বল হিসেবে তোমার হচ্ছে পরিচিত। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তীব্র নিউক্লিয়ার বল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকের 28তম প্রশ্ন যে কোনো রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল বা সংবিধান পরিষদ গঠন অথবা বিলুপ্ত করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিধানসভার সুপারিশে ভারতের সংসদ, ঠিক আছে। মনে রাখবে এই যে ব্যাপারগুলো থাকে এক্ষেত্রে কিন্তু সংসদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো রকমের আইন প্রণয়ন করা বা কোনো একটা জিনিসের নাম পাল্টে দেওয়া বা কোনো একটা জিনিসকে সরাসরি অ্যাবলিশ করে দেওয়া বা সম্পূর্ণ উঠিয়ে দেওয়া,
দেওয়া সেটা কিন্তু সংসদের হাতেই ন্যস্ত থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা মূলত কী রূপ হয়ে থাকে। তো এটা বলো, সাউথ 24 পরগনা থেকে যারা যারা আছো তারা অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা তোমাদের কাছে একদম বলা যেতে পারে খুবই সোজা কোশ্চেন হবে, কারণ তোমরা ওখানকার অ্যাকাস্টম টু, তোমরা ওখানকার বাসিন্দা, তোমাদের থেকে ভালো কোশ্চেনের অ্যান্সার কিন্তু কেউ করতে পারবে না। বাকিরাও পারবে, যারা পড়াশোনা করছো রেগুলার, যারা এই ক্লাসগুলো দেখছো তারা তো অবশ্যই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নোনা এবং কাদামাটি লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই মৃত্তিকাতে যে তোমার হচ্ছে গাছগুলো জন্মায় সেগুলোকে কি বলে, সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে হ্যালোফাইট গাছ। ঠিক আছে, যেরকম সুন্দরী গাছ, ম্যানগ্রোভ তো বলা হয়ে থাকে, কিন্তু এটাকে হ্যালোফাইটও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 30তম প্রশ্ন, ভারতের প্রথম জিএসটি বা পণ্য পরিষেবা কর ব্যবস্থা কোন রাজ্য সবার প্রথম অনুমোদন পাশ করেছিল। দেখো, সবার প্রথম মনে রাখতে হবে যে জিএসটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল, 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু 1 জুলাই 2017 সাল থেকে এটা চালু করা হয়েছিল। আর সবার প্রথম কিন্তু ভারতীয় স্টেটগুলোর মধ্যে থেকে আসাম এটাকে সবার প্রথম লাগু করেছিল। জিএসটিতে কিন্তু অনেক রকমের স্ল্যাব হয়, ঠিক আছে, তার ভেতরে কিন্তু 5% হয়, 12% হয়, 18% হয়, 28% হয়, আর একটা কিন্তু 0% হয়। ঠিক আছে, এর ভেতরে 18%টা কিন্তু সবথেকে বেশি ফেমাস, এটা আমরা সব জায়গাতে দেখতে পাই, বাদবাকি স্ল্যাবগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ মিলিন্দ পঞ্চ কোন ইন্দো গ্রিক রাজা এবং বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যেকার কথোপকথনকে হচ্ছে বিবরণ দেয়। প্রথম ডিমাট্রিয়াস, মিনান্দার, নাকি প্রথম অ্যান্টিওকাস, নাকি রুদ্রদমন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিনান্দার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 32তম প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে সাধারণত কোন অ্যাসিডটি তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো যারা যারা আমার সাথে রেলওয়ে গ্রুপ ডির জন্য ক্লাসগুলো করো তাদের জন্য এই কোশ্চেনটা তো একদম জলভাত। তো বলে দাও সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়, H2SO4 বলা হয়। এটাই কিন্তু ইলেকট্রোলাইট হিসেবে গাড়ির যে ব্যাটারি থাকে সেই গাড়ির ব্যাটারিতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকে 33তম প্রশ্ন, যে ভারতের লোকসভার প্রথম দলনেতা বা বিরোধী দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে কাকে প্রথম স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাম সুভাগ সিং। ঠিক আছে, ইনি কিন্তু ছিলেন ভারতীয় যে ভারতের যে প্রথম লোকসভা হয়েছিল সেই লোকসভার কিন্তু বিরোধী দলনেতা হিসেবে এনাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি দেওয়া হয়েছিল। বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে লোকসভার বিরোধী যে দলনেতা আছে তিনি কিন্তু হচ্ছেন রাহুল গান্ধী। ঠিক সেরকমভাবে কিন্তু রাহুল গান্ধী বর্তমানে যে পোস্টে আছেন সেরকমভাবে কিন্তু রাম সুভাগ সিং সেই 1951 সালে ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমি দিয়েও দিয়েছি এই লাইনটা। পরবর্তী প্রশ্ন আজকে 34তম প্রশ্ন, যে উড়িষ্যার বিখ্যাত হীরাকুদ বাঁধটি কোন নদীর ওপর নির্মিত, যা ভারতের দীর্ঘতম বাঁধ। আবারও বলছে, দেখো কোশ্চেনগুলো কিন্তু ডাইরেক্টলি তোমাদেরকে না দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু একদম তোমাদের জন্য জলভাত অ্যান্সার যারা আমার সাথে ক্লাসগুলো করো। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হীরাকুদ বাঁধ মহানদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 35তম প্রশ্ন, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিডি দেশমুখ, ইনি কিন্তু প্রথম ভারতীয় গভর্নর ছিলেন। আর অসবর্ন স্মিথ, ঠিক আছে, অসবর্ন স্মিথ কী ছিলেন, অসবর্ন স্মিথ কিন্তু হচ্ছে প্রথম বিদেশি বা প্রথম গভর্নর ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে এখানে লিখেও দিয়েছি 36তম প্রশ্ন, যে দিল্লি তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন, যার আমলে 1998 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেছিলেন। গিয়াসউদ্দিন তুঘলক শাহ, নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, নাকি আবু বকর শাহ। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুঘলক। এনার সময় কিন্তু তৈমুরলং 1398 সালে ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 37তম প্রশ্ন, যে রান্নার বাসনপত্রের ননস্টিক কোটিং বা আস্তরণ দেওয়ার জন্য নিচের কোন পলিমারটি ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টেফলন। ঠিক আছে, আর এই যে বাসনপত্রগুলো হয়ে থাকে ননস্টিকের, সেখানে যে হ্যান্ডেলগুলো থাকে সেটা কিন্তু এই ব্যাকেলাইটের তৈরি হয়, তার কারণ ব্যাকেলাইটটা কিন্তু হচ্ছে একটা থার্মোপ্লাস্টিক, ব্যাকেলাইটটা একটা থার্মোপ্লাস্টিক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সংবিধানের কোন আর্টিকেলের অধীনে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক যে অধিকার রক্ষার্থে বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাস রিট জারি
জারি করতে পারে? এক কথায় রিট কত নম্বর ধারা অনুযায়ী জারি করা যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টে, আর 226 নম্বর ধারা অনুযায়ী কিন্তু হাইকোর্টে এই কাজটা করা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 39তম প্রশ্ন। ডুয়ার্স এবং তরাই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত জলঢাকা নদীটির উৎপত্তিস্থল কোথায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিদ্যাং হ্রদ। এটা কিন্তু সিকিম ভুটান সীমান্তে কিন্তু এই যে জলঢাকা নদী আছে সেই জলঢাকা নদীর কিন্তু উৎপত্তি। পরবর্তী প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন কি বলছে দেখো, যে ভারতের অর্থনীতির ইতিহাসে কোন সময়কালকে অর্থনৈতিক সংস্কারের যুগ বা নব্য অর্থনৈতিক নীতি সূচনা করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1991 সালে কিন্তু এই কাজটা করা হয়েছিল। এটা কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন। তো কেমন লাগলো তোমাদের ক্লাসটা? একদম কিন্তু আমরা ভিডিও শেষে চলে এসেছি। আমাদের 40টা কোশ্চেনের প্র্যাকটিস হলো। আউট অফ 40 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে তোমাদের প্রিপারেশন কতটুকু জায়গা আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটাতে যদি কোনো কারণের জন্য তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো কোশ্চেন, সেই কোশ্চেনটাও তোমরা কমেন্টে জানাতে পারো, তোমাদের অবশ্যই অ্যান্সার করা হবে। কোনো রকম যদি সাজেশান তোমাদের দিক থেকে পাওয়া যায় সেটাও যদি ভিডিওতে কোনো কারণে প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু শোধরানো হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।